সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ২১-২২। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ক্যালিফোর্নিয়াতে আজ বেজায় ঠান্ডা পড়েছে। প্রশান্ত মহাসাগরীয় কনকনে ঠান্ডা হাওয়া এসে একেবারে নাক মুখ চিরে ভেতরে প্রবেশ করছে। এলোমেলো বাতাসের তীব্রতায় ঝরে পড়া আকর্ষণীয় ম্যাপল পাতার ভরে উঠেছে রাস্তাঘাট। আজকে আর যেন তেন শীতের পোশাক পরে শীত নিবারণ করার সুযোগ নেই। তাই তো উষ্ণ কোট, গ্লাভস, পায়ে বুট, মাথায় উলের বেনি হ্যাট পরে একেবারে রয়ে শুয়ে বাইরে গিয়েছে অনু। আজ বাইরে না গিয়ে ভেলভেট কমফোর্টারের মধ্যে শুয়ে আরাম করে ঘুমালে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। কিন্তু আগামীকাল মায়ের অপারেশন। আজ না গেলে কেমন করে হবে? গত দুদিন ধরে ওরও আর কৃতিক বাড়িতে নেই। এই দুদিনে ওর যথেষ্ট খেয়াল রেখেছে প্রত্যয়। সবসময় ফোন করে খোঁজ নেওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এগিয়ে দেওয়া, কিংবা নার্সিং হোমে কোনোরূপ জরুরি প্রয়োজনে ছুটে আসা। কি না করেছে! এত যত্ন, এত মূল্যায়নে অনুর মতো কঠোর হৃদয়ের মেয়েটাও আজকাল প্রত্যয়ের প্রতি দুর্বল অনুভব করে। ইচ্ছেতে করে হৃদয়টা বের করে হাতে তুলে নিয়ে প্রত্যয়কে উপহার দিয়ে দিতে। আফটার অল হি ডিজার্ভ ইট। প্রত্যয়কে নিয়ে অসংখ্য দানাবাঁধা স্বপ্ন আর ভাবনারা মাথায় কিলবিল করছে অনুর। মাঝে মাঝে অযাচিত মনে একাই ফিক করে হেসে উঠছে ঠোঁটজোড়া। এক মনে প্রত্যয়কে নিয়ে ভাবতে ভাবতে কখন যে বাস স্টপেজের কাছে চলে এসেছে তা টেরও পায়নি অনু। যখন টের পেল তখন দেখলো বাস এখনো আসেনি। অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তাই এগিয়ে গিয়ে একটা শিশিরে ভেজা বেঞ্চিতে হাত দিয়ে সামান্য পরিষ্কার করে সেইখানটায় বসে পড়ল ও। বেঞ্চিতে বসার সঙ্গে সঙ্গে পুনরায় চোখের সামনে দৃশ্যগত হলো পূর্বের ন্যায় একই ঘটনা। এই নিয়ে পরপর ৩ দিন ওই মেয়েটাকে প্রত্যয়ের সঙ্গে দেখেছে অনু। রাস্তার ওপাশে ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়ে আছে ওরা দুজন। প্রত্যয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে মেয়েটাকে কিছু একটা বলে গাড়ি নিয়ে চলে যায়। প্রত্যয় চলে যেতে একদম হুট করে অজ্ঞাত মেয়েটার চোখে চোখ পড়ল অনুর। এভাবে চোখাচোখি হওয়ায় ভেতরটা কেমন আঁতকে উঠল ওর। তৎক্ষণাৎ তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিল অনু। জিভ দিয়ে অধর ভিজিয়ে বিড়বিড় করে বলল, কে এই মেয়ে? সবসময় প্রত্যয় সাহেবের সাথেই কেন দেখা যায় তাকে? ওনার বোন? কই, চেহারাতে তো কোনো মিল নেই। এই যে! অনুর অস্পষ্ট বিড়বিড়ানির মাঝে স্পষ্ট বাংলায় ওকে ডেকে উঠল কেউ। অনেক দিন পর অচেনা মুখে বাংলা আওয়াজ শুনে চট করে মাথা তুলে চাইল অনু। তবে সেই মানুষটিকে দেখে খুশি হওয়ার বদলে উল্টে ভুরুকুঞ্চিত হয়ে গেল ওর। এই তো, একটু আগে প্রত্যয়ের সাথে দাঁড়িয়ে থাকা সেই বাঙালি মেয়েটা। এখানে কি করছে সে? অনু চুপচাপ তাকিয়ে আছে দেখে মেয়েটা পুনরায় বলল, কানে কথা শুনতে পান না নাকি? মেয়েটার কথায় চরম ক্রোধের বহিঃপ্রকাশ ঘটালো। কওয়া নেই বলা নেই, হুট করে এসে এভাবে খিটখিটি আওয়াজে কথা বলা মেয়েটাই মোটেই পছন্দ হলো না অনুর। মেয়েটার আচরণে সুন্দর মেজাজটা হঠাৎ করে কেমন বিগড়ে গেল। তবুও যতটুকু সম্ভব নিজেকে সংবরণ করে কাটকাট আওয়াজে অনু বলল, কি চাই? অনুর থেকে বোধহয় এত কাঠিন্য আশা করেনি মেয়েটা। তাই ওকে চোখ পাকিয়ে গলার স্বর কঠিন করে সে বলল, এই মেয়ে, কাকে কি বলছো তুমি? অনু এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। দুহাত বুকের ওপরে ভাঁজ করে রেখে ভুরু উঁচিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনাকে বলছি, কি চাই? মেয়েটা আবার তাচ্ছিল্য করে হেসে বলল, প্রত্যয়ের সাথে যে এত ঢলাঢলি করছো, আমি কে নিশ্চয়ই সেটা বলেছে ও? না, বলেনি। হয়তো সেরকম ইম্পর্টেন্ট কেউ না, তাই বলার প্রয়োজন বোধ করেনি। আপনার খুব বেশি বলার ইচ্ছে থাকলে আপনিই বরং বলুন, আমি শুনছি। আর হ্যাঁ, একটু জলদি বলবেন প্লিজ, আমার তাড়া আছে। মেয়েটা খিটখিট করে বলে উঠল, বেশি স্মার্ট সাজার চেষ্টাও করো না, তাহলে পস্তাবে। হি ওয়াজ জাস্ট ইউজিং ইউ টু ফরগেট সামওয়ান, অ্যান্ড দ্যাট ওয়াজ মি। আমি ওর বিগত ৭ বছরের ভালোবাসা। মেয়েটার কথায় অনু শুষ্ক ঢোক গিলল। মনের ভেতরে বিশ্বাস হারানোর ভয়টা কুণ্ডলি পাকিয়ে মাথা চারা দিয়ে উঠেছে। তবুও ভেতরের শঙ্কাটা নিঃশব্দে আড়াল করে বলল, আপনাদের ভালোবাসা যদি এতই পিওর হয়, এতই দৃঢ় হয়, তাহলে আমার কাছে কি চাইতে আসে আপনার বয়ফ্রেন্ড? ধরে রাখতে পারেন না? অনুর কথায় মেয়েটার আত্মবিশ্বাসে ভাটি পড়ল। সে কয়েকবার চোখের পলক ফেলে বলল, আমি ওকে চিট করেছি, বাট আই স্টিল লাভ হিম। আর আমি এও জানি ও আমার কাছেই ব্যাক করবে। কারণ ৭ দিনের ভালোবাসা আর ৭ বছরের ভালোবাসার কাছে কিছুই না। অনু ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, স্টুপিড। অনু শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ওর চুল খামচে ধরল মেয়েটা। তারপর প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে মেয়েটা বলল, তুই আমার প্রত্যয়ের ধারে কাছেও আসবি না, নয়তো আমার সুগার ড্যাডিকে দিয়ে তোর খবর করিয়ে ছাড়বো। আমার হাত যে কত লম্বা সেটা তোর ধারণারও বাইরে।
অনু বিপরীতে কিছু বলবে তার আগেই কোথা থেকে যেন ছুটে এসে এক ঝাটকা মেরে মেয়েটার হাত থেকে সরিয়ে দেয় প্রত্যয়। অন্য হাতে অনুকে আগলে ধরে চিৎকার করে বলে ওঠে, আর ইউ ক্রেজি? রাস্তার মধ্যে কি করছে এসব? নেক্সট টাইম এভাবে পেছনে পড়ে থাকলে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব তিন্নি। এতক্ষণে বাস এসে পড়েছে পাবলিক প্লেস হওয়াতে চারিদিকে মানুষ জড়ো হয়ে গিয়েছে মুহূর্তেই। সবার দৃষ্টি এখন ওদের তিনজনের দিকে। কেউ কেউ তো সুযোগ পেয়ে ভিডিও করা আরম্ভ করে দিয়েছে। অনু এতক্ষণ যাবৎ চুপ করেই ছিল, কিন্তু এই মুহূর্তে প্রত্যয়ের এসব আলগা দরদ ওর মোটেও ভালো লাগছে না। গা ঘিন ঘিন করছে। ইচ্ছে তো করছে প্রত্যয়কে সাপটে একটা চড় মেরে দিতে, কিন্তু পাবলিক প্লেসে নাটক করে কারোর হাসির পাত্র হতে চায় না অনু। তাই যথাসম্ভব দ্রুত গতিতে প্রত্যয়ের বাহু থেকে নিজেকে এক ঝাটকায় ছাড়িয়ে হাঁটা ধরল রাস্তার উল্টো পথে। ওকে এভাবে চলে যেতে দেখে প্রত্যয় হাঁটা দিল অনুর পিছু পিছু। প্রত্যয় পেছনে আসছে ব্যাপারটা বুঝতে পেরে অনু ঘাড় ঘুরিয়ে কাটকাট গলায় বলল, ওখানেই দাঁড়ান, আর আসবেন না। অনুরোধ নয়, নিষেধ করছি। অনুর নিম পাতার মতো তেতো কথায় প্রত্যয় আর এগোতে পারল না। অগত্যা দাঁড়িয়ে পড়ল রাস্তার মাঝখানে। অনু চোখ মুছতে মুছতে দ্রুত পায়ে হেঁটে গেল সেইখান থেকে। যতক্ষণ পর্যন্ত অনুকে দেখা যায় ঠিক ততক্ষণ ওর যাওয়ার পানে নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল প্রত্যয়। এক পাও নড়ল না। খুব ভোর নয়, সকাল পেরিয়ে বেলা গড়িয়েছে অনেকটা। চারিদিকে সূর্যের সোনালি আলোর ঝলকানি। অনু সে কখন থেকে কৃতিকের রুমের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করছে। মনে মনে ভাবছে, শুনেছি ভোর রাতে রুমে ঢুকেছে, এখনো ঘুমিয়ে পড়েছে কিনা কে জানে। নক করব কি করব না, করব কি করব না, না থাক, চলে যাই, না একবার করেই দেখি। অনু যখন কি করবে না করবে ভেবে কুল পাচ্ছিল না, তখনই ভেতর থেকে ডেকে ওঠে কৃতিক। তোর পায়চারিতে মাথা ঘোরাচ্ছে আমার, ভেতরে আয়। অনু চট করে দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি কি করে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? কথাটা বলে ভেতরে ঢুকতেই চোখ দুটো খিচে বন্ধ করে দ্রুত পেছনে ঘুরল অরু। কৃতিক গায়ে শার্ট চড়াচ্ছে। ওর জিম করে কৃত্রিম শেপে বানানো ভি শেপের পৃষ্ঠদেশ স্পষ্ট দৃশ্যমান অরুর চোখে। এভাবে অসময়ে এসে পড়ে নিজেই লজ্জিত হলো ও। অরুর কথার জবাবে কৃতিক সামনে ঘুরে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, মেবি আমি তো শরীরের গন্ধ পাই। অরু এখনো পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলে, হয়ে গিয়েছে, তাকাতে পারিস। অরু যেন কিছুই বোঝেনি, লজ্জাও পায়নি। সেভাবে করে মুখভঙ্গিমা স্বাভাবিক রেখে ঘুরে বলল, আপনি কি ভ্যাম্পায়ার? না মানে শুনেছি ভ্যাম্পায়াররা মানুষের গন্ধ পায়। ড্রেসিং টেবিলের ওপর থেকে ব্ল্যাক বেল্টের ঘড়িটা হাতে পড়তে পড়তে কৃতিক বলল, বেশি বেশি ফ্যান্টাসি বই পড়লে এই হয়। মাথার মধ্যে সব ভূতপেত ভর করে বসে আছে। ক্লাসের বই তো খুলে দেখিস না। এবার ইউএসএ ফিরে তোকে দেখে নিচ্ছি আমি। পড়াশোনার কথা আসতে অরু দ্রুত চোখ ঘুরিয়ে কাজের কথায় চলে এলো। মিনমিনিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন, আপাকে কল করতাম। রাতের ফ্লাইটে তো ফিরেই যাচ্ছি, কল করার কি আছে? জবাবে অরু ঠোঁট উল্টে বলল, আপার জন্য মন খারাপ লাগছে, আমি কথা বলতে চাই। কৃতিক নিজের হাতের কাজ করতে করতে বলল, জ্যাকেটের পকেটে আছে, খুঁজে দেখ। আর হ্যাঁ, আমার সামনে বোনের সাথে একদম ন্যাকামি করবি না। যা কথা বলার নিজের রুমে গিয়ে বল। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তারপর আবারও কি ভেবে যেন ফিরে এসে বলে, ফোনের পাসওয়ার্ড? তোর আর আমার বার্থডে। অরু অবাক হয়ে পুনরায় শোধালো, কি? কৃতিক ঘাড় ঘুরিয়ে ধমকের সুরে বলল, কানে কম শুনিস? অরু ভয়ে তটস্থ হয়ে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে আবারও দৌড়ে চলে যায়। যেতে যেতে লক খুলে কল লাগায় অনুর নাম্বারে। একবার দুবার তিনবার গিয়ে চারবারের মাথায় কল তুলল অনু। হ্যালো আপা। ওপাশ থেকে অরুর উৎসুক গলা শুনে তেতে উঠল অনু। গলার স্বরে হাজারো বিরক্তি টেনে এনে ঝাঁজ নিয়ে বলল, কি সমস্যা? কল দিয়েছিস কেন? আমাকে একা রেখে সৎ ভাইয়ের টাকায় থাইল্যান্ডে গিয়েছিস, ঘুরছিস ফিরছিস খাচ্ছিস এনজয় করছিস, তবুও স্বাদ মিটছে না? নাকি আমাকে ইউজ করে আমার ঘাড়ে পা দিয়ে জীবন কাটানোর শখ এখনো মেটেনি? অনুর তিক্ত কথায় চড়াত করে মস্তিষ্কটা ঝাঁঝিয়ে উঠল অরুর। ও নিজেও তেজি স্বরে বলল, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস তখন থেকে। কি হয়েছে, কি করেছি আমি? অনু উল্টো ক্রোধ দেখিয়ে বলল, যা বলেছি একদম ঠিক বলেছি, বুঝে শুনে বলেছি। তোরা সবাই আমাকে ব্যবহার করিস নিজেদের প্রয়োজনে। কেন বলতো? সবসময় তোদের চিন্তায় আমার কেন করতে হবে? আমার কি ইচ্ছে অনিচ্ছা বলে কিছু নেই? অরু এবার নরম সুরে শুধালো, কি হয়েছে আপা? অরুর প্রশ্নে কিঞ্চিত পরোয়া না করে অনুর মুখে যা আসে তা উন্মাদের মতো তাই বলে যাচ্ছে।
ওরও জানে আপার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, পরে আবার নিজেই সব সামাল দেয়। তাই এত এত তিক্ত কথার বিপরীতে ওরও নিজের রাগ সংবরণ করে আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে বল না আপা, কে কি বলেছে তোকে, মা ঠিক আছে? আমি ওর এধারের প্রশ্নে এক পর্যায়ে অনু নিজেই খের হারিয়ে চেঁচিয়ে বলে উঠল, তুই এবার আমাকে বিচারকদের মতো করে প্রশ্ন করা বন্ধ কর অরু। আমি বিরক্ত তোর এসব প্রশ্নে। তোর এত আনন্দ আমার সহ্য হচ্ছে না। আমার ঘাড়ে পা দিয়ে এভাবে জীবন কাটাতে লজ্জা হয় না তোর? আর কতদিন আমার ওপর ভরসা করে বাঁচবি? তোদের দেখভাল করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। এবার একটু রেহাই দে। এবার অন্তত আমাকে ইউজ করা বন্ধ কর। আমি তোকে ইউজ করি? হ্যাঁ করিস। তোরা সবাই মিলে আমাকে নিজেদের স্বার্থে ইউজ করিস। এবার আমাকে আমার মতো বাঁচতে দে অরু। এক নাগাড়ে চোখ খিচে কথাগুলো বলে মুখের ওপর ফোন কেটে দিল অনু। ওদিকে অনুর বলা শেষ কথাই মাথার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গে অনুভব হলো অরুর। কষ্টের সীমানা পেরিয়ে মেজাজ চড়ে এসেছে সপ্তম আসমানে। ইচ্ছে করছে আশেপাশে সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলতে। নিজের অজান্তে ধপ করে মেঝেতে বসে পড়ে দুহাতে নিজের লম্বা চুলগুলো মুষ্টিবদ্ধ করে নীরবে চোখে জল ফেলতে ফেলতে অস্পষ্ট সুরে অরু বলল, তার মানে মায়ের অবর্তমানে আপাও আমাকে করুণা করে এসেছে। কোনো ভালোবাসা নেই, সবটা করুণা। সবাই করুণা করে আমাকে। এলিসার বাবাকে থাই পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আর প্রমাণ ছাড়া নয়, সুস্পষ্ট প্রমাণ সমেত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যেহেতু ওর বাবা জেলে আছে, সেহেতু এলিসাকে ব্ল্যাকমেল করার মতো আপাতত কেউ নেই। বলতে গেলে এলিসা এখন পুরোপুরি নিরাপদ। শায়রের কথায় অর্ণব আর কৃতিক হ্যাঁসূচক মাথা নাড়ল। অর্ণবের হ্যাঁসূচক সম্মতি শুনে শায়র এবার উচ্ছ্বাসিত সুরে বলল, তাহলে তো আমাদের মিশন কমপ্লিট। আজ রাতে পার্টি করলে কেমন হয়? এবার অর্ণব বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলল, তুই কি পাগল? এলিসার মন ভালো নেই, আর তুই আসিস তোর পার্টি নিয়ে। কৃতিক কিছু একটা ভেবে পায়ের ওপরে পা তুলে বলল, আমার হাতে সময় নেই, কাল ভার্সিটিতে এক্সামে ফিরতে হবে। শায়র হতাশ হয়ে বলল, তোরা না থাকলে আমি কি জিন ভূতের সাথে পার্টি করব নাকি? চল রাতেই ফিরে যাই তাহলে। কথাটা শেষ করে শায়র কেবলই বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ওর সামনে ডিভানটাতে এখনো কৃতিক পায়ের ওপর পা তুলে বসা। তখনই কোথা থেকে যেন অরু এসে এক প্রকার হামলে পড়ল শায়রের ওপর। ওর চেহারা বিভর্ষ, চুলগুলো এলোমেলো, চোখ দুটো টলছে, সেথা থেকে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। অরু আশেপাশে কারোর দিকে নজর না দিয়েই শায়রের কলার দুটো শক্ত করে চেপে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, শায়র ভাইয়া, বিয়ে করবেন আমায়? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তাছাড়া আপনার মাথার সবগুলো তারও ঠিকঠাক আছে। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, কারো করুণার পাত্রী হতে চাই না আর। এক মুহূর্তও না। বিয়ে করবেন আমাকে? হতে পারে আমি আপনার চেয়ে বয়সে একটু বেশিই ছোট। তাতে কি আসে যায়? ভালো করে তাকিয়ে দেখুন আমি সুন্দরী। এদিকে শায়র অরুকে কি দেখবে? অরুর পেছনে দাঁড়িয়ে থাকা কৃতিককে দেখেই ওর গলা শুকিয়ে এসেছে। কৃতিকের জ্বলন্ত আগ্নেয়গিরি দাবানলের মতো চোখ দুটো দেখে ওর হাত পা কেমন কেঁপে কেঁপে উঠছে। চোখ দিয়ে বারবার কৃতিককে ইশারা করে বোঝাচ্ছে, ভাই আমি কিছু জানি না। তোর জানের জান পরাণের পরাণ ওরই আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে। কৃতিক এক নজর শায়রকে পরখ করে কপালে দুই আঙুল ঠেকিয়ে কিছু একটা ভাবল। তারপর হুট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে ইচ্ছামতো টানতে টানতে বেডরুমে নিয়ে ছুঁড়ে মারল। অকস্মাৎ চাল সামলাতে না পেরে অরু হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। দাঁড়ানোর থেকে এইভাবে হুট করে মেঝেতে পড়ায় কোনো আর হাঁটুর অবস্থা বেগতিক। কাঁদতে কাঁদতে অরু নিজেকে সামলানোর চেষ্টা করছে খুব, কিন্তু প্রচণ্ড আঘাতে হাত পাগুলো যেন অসাড় হয়ে পড়েছে ওর। ওকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক নিজের দু পকেটে হাত গুজে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমি আসছি, ততক্ষণ এখানেই পড়ে থাক। অন্য কারো শরীরে হাত ছোঁয়ানোর শাস্তিটা সময় হলে টের পাবি। অরুকে নিজের রুমে আটকে রেখে কৃতিক আবারও ওদের কাছে ফিরে আসে। অর্ণব, সায়র, এলিসা তিনজনই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিকের পানে। সবাইকে নিশ্চুপ থাকতে দেখে সায়র একটু সাহস করে বলে ওঠে, কি করেছিস ওর সাথে? সাপের ফোনা তোলার মতো তড়িৎ গতিতে সায়রের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, যা ইচ্ছে করেছি। আমার প্রাইভেট কথাও তোকে শেয়ার করতে হবে? সায়র কিছু বলতে যাবে তার আগে অর্ণব ওকে থামিয়ে দিয়ে বলল, আর একটা কথাও বলবি না সায়র, নয়তো কৃতিকের হাতে আজই তোর খেল খতম। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে কৃতিক নিজের পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে অর্ণবের হাতে দিয়ে বলে, ডকুমেন্টসগুলো যত দ্রুত সম্ভব বের কর। পেনড্রাইভটা হাতে নিয়ে সেটাকে উল্টে পাল্টে দেখে অর্ণব নিজের ঠোঁট কামড়ে বলল, একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না ব্যাপারটা?
অর্ণবের কথায় ওর দিকে আগ্নেয়গিরি দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক। কৃতিকের চোখে হিংস্রতা দেখে অর্ণব চোখ নামিয়ে নিলে এলিসা এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রেখে বলল, জেকে যা করতে চাইছে সেটা ওকে করতে দে অর্ণব। অর্ণব এলিসার দিকে তাকিয়ে ছলছল নয়নে বলে ওঠে, তুই বললে আমি সবকিছু করতে রাজি জান। তুই শুধু একবার বল, জেকের সাথে আমারটাও। অর্ণব আরো কিছু বলবে তার আগেই নিজের 3 ইঞ্চি হাই হিল নিয়ে অর্ণবের পায়ের ওপর দাঁড়িয়ে পড়ল এলিসা। অতঃপর ওর কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে মেকি হেসে এলিসা শুধায়, কি যেন বলছিলি, আবার একটু বল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সূর্যের আলো পূব আকাশ থেকে পশ্চিম আকাশে ঠেকেছে। ওরু এখনো মেঝেতে বসে বিছানায় মাথা এলিয়ে দিয়ে ফুপিয়ে কাঁদছে। অনেকক্ষণ ধরে একটানা কাদার ফলে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ওর ক্রন্দনরত ছোট্ট শরীরটা। তখন আপার সাথে রাগ করে কি বলতে কি বলেছে, কাকে বলেছে কিছুই মাথায় ঢোকেনি। অথচ এখন সেই সব কথা মনে পড়লে ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই বাড়ি মেরে বেহুশ হয়ে যেতে। সবার সামনে কতটা নির্লজ্জের মতো শায়রকে গিয়ে বিয়ের কথা বলেছে ও। এখন ভাবলেও বিরক্তিতে শরীরটা চিরবিরিয়ে উঠছে। সবাই কি ভেবেছে কে জানে। যে যা ভাবার ভাবুক। তবে ওরও ঠিক করে নিয়েছে শায়রের মুখোমুখি আর এ জীবনে হবে না ও। কি করেই বা হবে। শায়রকে দেখলেই তো নিজের করা মস্ত বড় বোকামির কথা বারবার মনে পড়ে যাবে। সকালের কর্মকাণ্ডের কথা ভেবে হাত পা সরিয়ে আরো এক দস্তর কেঁদে ভাসালো ওরু। তারপর মনে মনে ভাবল, আপাকে আরেকবার কল করে দেখলে কেমন হয়। এখন তো রাগ কমে যেতে পারে। যেই ভাবা সেই কাজ। ওরু দ্রুত এগিয়ে গিয়ে বিছানার আশেপাশে কৃতিকের মোবাইলটা খুঁজতে লাগলো। কিন্তু মোবাইলের জায়গায় অন্য কিছু হাতে এলো ওর। নরম বিছানায় মাথার পাশে যে কুশনটা রাখা থাকে তার পাশে ওর রূপালী নুপুরটা আঁকাবাঁকা হয়ে পড়ে আছে। এত বছর ধরে পায়ে পড়ে থাকা নিজের সুপরিচিত নুপুরটা দেখে অরু দ্রুত গিয়ে সেটাকে হাতড়ে নিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আরে এটা তো আমার নুপুর। এলিসা আপুর জন্মদিনের পার্টিতে হারিয়ে ফেলেছিলাম। এটা উনার কাছে কি করে এলো? আর উনার কাছে যদি থাকবেই, তাহলে সেই দিন কেন জিজ্ঞেস করলো আমার নুপুর কোথায়? আশ্চর্য মানুষ তো। আমার নুপুর দিয়ে উনার কি কাজ? এক মনে কথাগুলো বলে অরু পা বাড়িয়ে দেয় নিজের হাতে নুপুর পরার জন্য। ঠিক তখনই বাইরে থেকে আগমন ঘটে কৃতিকের। ও হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে বেডসাইড টেবিল থেকে কিছু কার্ড নিয়ে ওয়ালেটে ভরে নেয়। অতঃপর অরুর হাতে হ্যাসকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলে, চল। অরু ভুরুকুঞ্জন করে বলল, চল মানে কোথায় যাব? কৃতিক জবাব দেয় না কোনরূপ, বরং ওকে জোর জবরদস্তি করে টানতে টানতে বাইরে নিয়ে যায়। হাত ছাড়ুন, লাগছে আমার। আরে আমার নুপুরটা ফেলে এসেছি তো, ছাড়ুন। কে শুনে কার কথা? কৃতিকের স্বস্তির চোখ মুখ আর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে ওর শ্রবণ শক্তি হারিয়ে গিয়েছে। আচ্ছা, এবার দৃশ্যপট আসলো অনুর দিকে। এভাবে না বলে দিলে তোমরা না বুঝতে পারবা না, কারণ হুট করে এক লাইন পরে আবার আরেক জায়গায় চলে আসছে, যদি না বলি তাহলে গুলাই ফেলবা। ওই জন্য বললাম। এক মনে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে কখন যে উত্তাল প্রশান্ত মহাসাগরের সামনে এসে দাঁড়িয়েছে তার হদিশ নেই অনুর। মাথার ওপর গোল্ডেন গেট ব্রিজ, তাতে হাজারো মানুষের ঢল আর তার নিচে সুবিশাল সমুদ্র তট। এখানেই তো প্রথমবার প্রত্যয়ের বুকে মাথা রেখেছিল অনু। কতটা প্রশান্তি আর কতটা আবেগ আপ্লুত হয়ে প্রত্যয়ের ওপর নিজের ক্লান্ত শরীরের ভার ছেড়েছিল। প্রত্যয়ের আন্তরিকতা মাখা হাসি, মাথায় ঝুলানো আদুরে হাতের পরশ, রাতের আধারে একান্তে বৃষ্টি স্নান, সবকিছুই কি তাহলে মিথ্যে ছিল? প্রত্যয় তার 7 বছরের ভালোবাসা ভুলে যেতে কেবলমাত্র ওকে ইউজ করছে, এটাই কি সত্যি? তিনি নামক মেয়েটা কি সত্যি বলেছে? অনু কি তবে শুধুই অন্য একজনের জায়গা পূরণ করে ইউজ হয়েছে মাত্র? ইউজ শব্দটা সে সকাল থেকে মাথার মধ্যে এক নাগাড়ে বসে আছে ওর। কিছুতেই শব্দটাকে সরানো যাচ্ছে না মাথা থেকে। ইউজ শব্দটা নিয়ে ভাবতে ভাবতে অনুর মনে পড়ে যায় সকালের কথা। নিজের ব্যতিগ্রস্ত হৃদয়কে সামাল দিতে না পেরে সকালবেলা যা না তাই বলেছে অরুকে। নিজের ছোট্ট বোনের প্রতি এইরূপ জঘন্য আচরণ করে প্রত্যয়ের ওপর জমে থাকা রাগ অরুর ওপরে ঢেলে এখন অনুশোচনায় বুক ফেটে কান্না আসছে অনুর। কি করছে ওরু? ঠিক আছে তো? নাকি তার ওপর আবার অভিমান করে ভুলভাল কিছু করে বসেছে ওর ডান পিঠে বোনটা? হাজারো অজানা প্রশ্ন এসে বাড়ি খাচ্ছে অনুর মস্তিষ্কে। ও আর ভেবে সময় নষ্ট করতে পারল না। তৎক্ষণাৎ অরুর সাথে কথা বলার জন্য দ্রুতই ফোন বের করে কল লাগালো কৃতিকের নাম্বারে। কিন্তু দুঃখের বিষয়, বারবার ফোন করার পরও কেউ ফোনটা তুলছে না। কি করে তুলবে? ফোনটা যে সেই সকাল থেকে মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে।
এদিকে অরুকে কলে না পেয়ে শব্দ করে কাঁদতে কাঁদতে অনু বসে পড়ল বালুর আস্তরিত স্যাঁতসেঁতে বেলাভূমিতে। এইবার আবার দৃশ্যপট আসলো কৃতিক আর অরুর কাছে। সন্ধ্যা রাতে রিসোর্টের সামনে বাইক থামিয়ে অরুর বাহু ধরে এক প্রকার টেনে বাইক থেকে নামালো কৃতিক। অরুর চোখ মুখ বিমর্ষ, ওর গালে ৫ আঙুলের দাগ সুস্পষ্ট, মাথা নুইয়ে রেখেছে সেই কখন থেকে। কৃতিক নিষ্প্রভিত চোখে অরুর দিকে ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে। ওর কাছে এই ফোলা ফোলা চোখের অরুকে বরাবরই সুন্দর লাগে। আজ মনে হচ্ছে আরো একটু বেশি সুন্দর লাগছে। অরুর পরনে ছিল সুতির ঘাগরা আর ওভারসাইজ টপসের ওপর বানজারা কারুকাজের কোটি। লম্বা হাঁটুসম চুলগুলো ঢিলেঢালা করে হাত খোপা বাঁধা। এতক্ষণ ধরে হেলমেট পরে থাকায় খোপাটা মনে হচ্ছে আরো ঢিলে হয়ে গিয়েছে। এখনই খুলে পড়বে ভাব। দুধে আলতা রাঙা মুখটা কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে। তবে সন্ধ্যা রাতের হ্যাজাকের আলোয় এই লাল লাল চেহারায় বড়ই মায়াবী লাগছে তাকে। যে কেউ দেখে বলবে নতুন বিয়ের ছড়ি জেগেছে মেয়ের মুখে। খানিকক্ষণ বাদে ওদের পেছন পেছন উবার থেকে নেমে এলো এলিসা, অর্ণব আর সায়রও। কারো মুখে টু শব্দ নেই ওদের। চারিদিকে পিনপিত নীরবতা। ওর চুপচাপ মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে সেই তখন থেকে। গলায় রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি তাজা ফুলের মালা, হাতেও একটা ঝুলানো। এটা বোধহয় কৃতিকেরটা। ওর মলিন মুখটার দিকে তাকিয়ে এলিসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বন্ধুর বেলাতে বরাবরই ওরা স্বার্থপর হয়ে যায়, আজও তাই হয়েছে। তবে এখন ওরুকে নিয়ে ভেতরে কিছু খাওয়ানো উচিত। মেয়েটা সারাদিন না খেয়ে আছে। তাই চারিদিকে নীরবতা ভেঙে এলিসা বলে ওঠে, তোরা কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছিস? যদি তাই হয় তাহলে দাঁড়িয়ে থাক। আমি আর ওরু ভেতরে গেলাম। ওরা সবাই এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এলিসা ওরুকে নিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে পেছন থেকে কৃতিক ডেকে ওঠে ওদের, এলিসা শোন। এলিসা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর পানে চাইলে। কৃতিক একটা সাইন করা চেকের পাতা এলিসার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা ওর মোহরানার টাকা, ওকে দিয়ে দিস। এলিসা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চেকটা হাতে নিয়ে ভেতরে চলে যায়। ওদিকে কৃতিকের কাণ্ডে সায়র আর অর্ণব অবাকের চরম সীমানায় গিয়ে চোখাচোখি করে দুজনে একই সুরে বলে উঠল, পৃথিবীতে এটাই বোধহয় প্রথম বিরল ঘটনা যেখানে স্বামী তার বউকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মোহরানা উসুল করে দিল। ওদের কথায় ধ্যান নেই কৃতিকের। ও তো সে কখন থেকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। অরু চলে গিয়েছে বহুক্ষণ আগে, তবুও তাকিয়ে আছে। অদূরে কোনো এক বাঙালি ক্যাফে থেকে তখনও কানে ভেসে আসছে বেসুরে দুটো লাইন, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। ১ মিনিট। এই গানটা কিন্তু আমরা এর আগে একটা উপন্যাসে পড়েছি। বলো তো কোন উপন্যাস? গেস করো। আর যদি গেস করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখি তুমি ঠিক বলতে পারো কিনা। চারিদিক জনমানব শূন্য হয়ে আছে। বিস্তৃত তিমিরে ঢাকা কালো রাতে ইতি টেনে সবে সবে ভোরের আলো ফুটেছে ধরণীতে। সূর্য এখনো তার তেজস্ক্রিয়তা ছাড়ায়নি পুরোপুরি। প্রকৃতিতে হিমধরা শীতল পরিবেশ বিরাজমান। হাইওয়ে রাস্তার অদূর থেকে ভেসে আসছে দু একখানা কাভার্ড ভ্যানের সাই সাই আওয়াজ। রাস্তার দুপাশে স্থির মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি বৈদ্যুতিক খুঁটির মাথায় বসেছে জোড়ায় জোড়ায় বন্য পাখিদের ঝাঁক। একের পর এক বন্য পাখিদের চোখের আড়াল করে নিভু নিভু ভোরে ফাঁকা রাস্তার মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছে কৃতিকের ৪ চাকা ব্ল্যাক মার্সিডিজ। গন্তব্য ফ্রান্সিসকো সোরিয়েন নিজের নির্জন ছোট্ট বাড়িটা। এখন অবশ্য শুধু নিজের বলা যায় না, যেহেতু ও একজনের সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেহেতু কৃতিকের যা তা তো তারও বটে। এই হিমধরা ঠান্ডার মাঝে গাড়ির জানালার গ্লাস খুলে তাতে দুহাত রেখে তার ওপর চিবুক ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে অরু। যদিও কৃতিক কান্নাকাটি একদম পছন্দ করে না, কিন্তু তাতে আপাতত অরুর হেলদোল নেই। জীবনটাই যেখানে এলোমেলো করে ছেড়ে দিয়েছে, সেখানে পছন্দ অপছন্দ দিয়ে কি আসে যায় আর। কৃতিক কি ভাববে সেই সব কথা মাথায় না ঢুকিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর থেকেই কেঁদে ভাসাচ্ছে সে। মুখমণ্ডল জুড়ে তার আকাশসম দুঃখের ছড়াছড়ি। অরু প্যাসেঞ্জার সিটে বসার সত্ত্বেও পা দুটো তুলে রেখেছে সিটের ওপর। ও আরাম করে বসে আছে দেখে কৃতিকও বুঝে শুনে গাড়ি ড্রাইভ করছে আপাতত, যাতে অরুর কোথাও না লাগে। অরুর বাঁধনহারা রেশমের মতো লম্বা সিল্কের চুলগুলো ক্রমাগত উড়ে এসে আছড়ে পড়ছে কৃতিকের চোখে মুখে। মাঝে মধ্যে ড্রাইভ করতেও অসুবিধা হচ্ছে খুব।
তবুও কৃতিক কোনো কিছুরই পরোয়া করছে না। কারণ ওর কাছে এই চুলের মিষ্টি গন্ধটা হৃদয়ে জুড়িয়ে দেওয়ার মতোই প্রশান্তিদায়ক। দরকার পড়লে ১ ঘন্টার রাস্তা ২ ঘন্টায় অতিক্রম করবে। তবুও নিজের শরীর থেকে অরুর চুল ছড়াবে না। কিন্তু অরু তো সেই ভোর রাত থেকে বাহিরে মুখ দিয়ে বসে আছে। বাইরের হিমধরা পুরো ঠান্ডাটা ওর চোখ মুখে এসে হামলে পড়ছে। এইরকম ঠান্ডার মধ্যে বাইরে মুখ দিয়ে আরো কিছুক্ষণ বসে থাকলে বাড়িতে যেতে যেতে অরুর নিউমোনিয়া হয়ে যাবে নিশ্চিত। তাই কৃতিক এবার এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে জানালার কাঁচটা তুলে দিল। জানালার কাঁচ টেনে দেওয়াতে একটু পিছিয়ে বসেছে অরু। তবুও কান্না থামায়নি। চোখ দিয়ে তার এখনো গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। অরুকে এখনো কাঁদতে দেখে সামনে ফোকাস করে বিরক্ত ভঙ্গিতে কথা ছড়ে কৃতিক। কাঁদছিস কেন এভাবে? মেরেছি তোকে? কৃতিকের কথার পেছনে ওরও মৌনতা পালন করে শুধু মনে মনে বলে, এর থেকে মারলে বেশি ভালো হতো। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে কখন থেকে চুপ করে আছে ওরও। আদৌ কি উত্তর দেবে বলে মনে হচ্ছে না। গতকাল থেকেই মুখে কুলো পেটে বসে আছে মেয়েটা। কৃতিক জানে কাকে কিভাবে কথা বলতে হয়। তাই এখন খানিকটা কৌশল পন্থা অবলম্বন করলো। হুট করে রাস্তার মাঝখানে গাড়ির ব্রেক কষল। এভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়াতে ওর হকচকিয়ে বাইরে তাকিয়ে বলল, এসে গেছি। কথাটা বলেই বাইরে তাকিয়ে দেখল এটা তো মাঝ রাস্তা। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে ওর চাহনিকে পাত্তা না দিয়ে গাড়ির ড্রয়ার থেকে একটা নূপুর বের করে সেটাকে চোখের সামনে ধরে কৃতিক শুধালো, এটা তোর? কৃতিকের প্রশ্নে ওরও হ্যাঁ সূচক মাথা নাড়ায়। চাই এটা? এবারও ওরও উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে গাড়ি থেকে নাম। কৃতিকের শেষবারের কথায় ওর চোখ কপালে তুলে বলল, নামবো মানে? এ অচেনা রাস্তায় আপনি আমায় নামিয়ে দিয়ে যাবেন? ইডিয়েট। অস্ফুটে কথাটা বলে কৃতিক নিজে গাড়ি থেকে নেমে গেল। ওরও কৃতিকের যাওয়ার পানে চোখে চোখ রেখে বুঝলো এটা একটা পেট্রোল পাম্প। তার পাশেই ছোটখাটো একটা মাঠ। হয়তো প্রয়োজনীয় কিছু কিনতে গিয়েছে সে। খানিকক্ষণ বাদে একটা মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে ফিরে এলো কৃতিক। অতঃপর গাড়িতে বসে সেটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাইরে গিয়ে চোখ মুখ ধুয়ে আয়। তোকে পেতনির মতো দেখাচ্ছে। আমি রীতিমতো ভয় পাচ্ছি। কৃতিকের কথাটা অরুর মোটেও পছন্দ না হলেও এই মুহূর্তে চোখে মুখে আদতেও একটু পানি ছিটানোর প্রয়োজন। তাই গায়েগুই না করে লম্বা চুলগুলোকে হাতে খোপা বেঁধে গাড়ি থেকে বেরিয়ে গেল অরু। চোখে মুখে ইচ্ছে মতো পানির ঝাপটা দিয়ে নাক টেনে নিজেকে একটু স্বাভাবিক বানিয়ে পুনরায় গাড়িতে ফিরে এলো ও। ওরও গাড়িতে বসতে ওর দিকে টিস্যু এগিয়ে দিল কৃতিক। ওরু টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এবার তো দিন। নূপুরটা আমার ছোটবেলার স্মৃতি। নূপুরটা নিয়ে যাওয়া কি খুব দরকার? পরে নিলে হয় না? কৃতিকের কথায় ওরু আচমকা দৃষ্টিপাত করলো ওর চোখের দিকে। মনে মনে বলল, আশ্চর্য, আমার নূপুর দিয়ে উনার কাজ কি? অরুর ভাবনা সেদ ঘটিয়ে একটানে ওর পা দুটো নিজের উরুর ওপরে তুলে নিল কৃতিক। এভাবে পা তুলে ফেলায় অকস্মাৎ পেছনে ঝুঁকে গেল অরু। পুরো গাড়ি জুড়ে তখন পিনপিত নীরবতা বিরাজমান, যার দরুন অরুর তীব্র শ্বাস প্রশ্বাস আরো হঠাৎ বেড়ে যাওয়ায় হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে কৃতিক। অরুর এহেন পরিস্থিতিকে গ্রাহ্য না করে আলতো হাতে ওর পায়ে নুপুর পরানো শুরু করে সে। নিজ পায়ে কৃতিকের হাতের নরম স্পর্শ অনুভব হতেই ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে ওরু। নিজের এলোমেলো অজানা অনুভূতিতে বিরক্ত ও। যা সম্ভব নয় তাই সম্ভব করে ছেড়েছে কৃতিক। কিন্তু ওরিকেই কেন কোনো বলির পাঠা বানিয়ে এইরকম একটা অস্বাভাবিক সম্পর্কে জড়ালো সে? কেন ওরুর সাথে নিজের জীবনটাকেও অগ্রহণযোগ্য সম্পর্কের মাঝে ঠেলে দিল? কি চাইছে কৃতিক? এভাবে অরুর জীবনটা নষ্ট করে কোন ভুলে শোধ নিল সে? একটা দুটো নয়, অরুর মনে হাজারো দানাবাঁধা প্রশ্নের ছড়াছড়ি। কিন্তু কে দেবে এত প্রশ্নের উত্তর? কৃতিক তো উত্তর দেওয়ার মতো ছেলেই নয়। অরুর প্রশ্নে তো মোটেই নয়। অথচ এখন এই মুহূর্তে কি সুন্দর করে মনোযোগ দিয়ে অরুর পায়ে নুপুর পরাচ্ছে সে। দেখে মনে হচ্ছে এর চেয়ে প্রয়োজনীয় আর সূক্ষ্ম কাজ কোনোদিনও করেনি কৃতিক। অরু তখন থেকে হিবিজিবি চিন্তায় বিভোর হয়ে আছে। চারিপাশে ওর খেয়াল নেই মোটেই। কৃতিক নিজের হাতের কাজটা শেষ করে এক পলক ভাবুক অরুর চোখের দিকে তাকালো। অতঃপর নিজের হাতের বাঁধনটা আরো শক্ত করে ওর পায়ে অকস্মাৎ হ্যাঁচকা টান মেরে অরুকে নিজের কাছাকাছি টেনে নিয়ে এলো। আচমকা পায়ে টান দেওয়াতে সুতির ঘাগরাটা অনেকটা ওপরে উঠে গিয়ে মোমের মতো সুন্দর পা দুটো দৃশ্যমান হয়ে উঠেছে কৃতিকের চোখের সামনে। কৃতিক শুষ্ক ঢোক গিলে সেদিকে একবার পরখ করে। চোখ ঘুরিয়ে অরুর অশ্রুসিক্ত নয়নে চোখ রাখল।
তারপর আরেকটু কাছে এগিয়ে গিয়ে নিজের বৃদ্ধা আঙুল দিয়ে ওর চোখের জলটুকু মুছে দিতে দিতে মাদকতায় নিবিষ্ট চাহনি নিক্ষেপ করে। ঠোঁট দুটো নাড়িয়ে হাসকি স্বরে বলল, বউ। কৃতিক খুব আস্তে করে শব্দটা উচ্চারণ করলেও অরুর শ্রবণ ইন্দ্রিয়তে তা স্পষ্টভাবে পৌঁছেছে। কথাটা শোনা মাত্র অজানা শিহরণে শরীর ছেয়ে গেছে অরুর। কাঁটা দিয়ে উঠল শরীরের প্রত্যেকটা লোমকূপ। অজান্তে তলপেটের মাঝে ডানা ঝাপটাতে শুরু করে দিল অসংখ্য প্রজাপতির দল। ইস, কি অস্বস্তিদায়ক অনুভূতি! অরুর কেমন কেমন লাগছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মুহূর্তে। কৃতিক এখনো একইভাবে তাকিয়ে আছে। অরু আমতা আমতা স্বরে বলে উঠল, আহ, আমি পানি পান করব। অরুর কথায় কৃতিকের ঘোর কেটে যায়। এই মুহূর্তে অরুর থেকে দূরত্ব বাড়িয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ড্রাইভ করতে করতে মনে মনে কৃতিক ভাবছে, যাক, কান্নাকাটি তো অন্তত থেমেছে। ওদিকে অরু এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি পান করে পুরো বোতল খালি করে ফেলেছে। তবুও কোনো কিছুর তৃষ্ণার্তে হাঁসফাঁস করছে ভেতরটা। কি অদ্ভুত অনুভূতি! কৃতিক কি জাদু জানে? অনু ফ্রন্ট ইয়ার্ডের দাঁড়িয়ে ছিল। অরু অনুকে দেখা মাত্রই ফ্রেঞ্চ গেট ঠেলে ভেতরে প্রবেশে দৌড়ে গিয়ে অনুর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। অনু জানে অরুর এমন কান্নার কারণ ও নিজেই। তাই নিজের কাজে বড্ড অনুতপ্ত অনু। ও- অরুর এমন হৃদয় নিংড়ানো কান্নার গতিবেগে অনু আর নিজেকে সামলাতে পারল না। বোনকে দুহাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে অনু। আপার ওপর অভিমান করে এভাবে কাঁদিস না সোনা। আপা খুব সরি। আর কখনো তোকে এভাবে বকবো না। আমার ঘাট হয়েছে। অনুর কথায় ক্রন্দনরত অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়াই। অরুর ভাবভঙ্গিমা অনুর বোধগম্য হয়নি। তাই অনু পুনরায় নরম সুরে বলল, বলেছি তো আর কখনো বকবো না এভাবে। এসে থেকেই কেঁদে যাচ্ছিস। কি হয়েছে, কৃতিক ভাই কিছু বলেছে? দেখি আমার দিকে তাকা। অরুর গাল দুটো আজলা করে ধরে মুখোমুখি দাঁড় করিয়ে অনু আবার শুধায়, কৃতিক ভাই কিছু বলেছে? অনুর প্রশ্নে অরু পেছনে দৃষ্টি নিক্ষেপণ করে। তাকিয়ে দেখে কৃতিক নেই। হয়তো ভেতরে চলে গিয়েছে অনেক আগেই। তারপর পুনরায় অনুর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়িয়ে নাক টেনে অরু বলে, কেউ কিচ্ছু বলেনি। অনু নিশ্চিন্ত হয়ে অরুর দুচোখ মুছিয়ে দিতে দিতে বলল, মায়ের অপারেশন হয়ে গিয়েছে। এখন আইসিইউতে আছে। 2-1 দিনে হয়তো চোখ খুলবে মা। তারপর আমরা মায়ের সাথে কথা বলতে পারবো। মাকে নিয়ে দেশেও ফিরে যাব। আর দুঃখ নেই। এত বড় একটা খুশির খবরেও কেন যেন খুশি হতে পারল না অরু। কি করে পারবে? গতকাল রাতেই নিজের সবটা সৎ ভাইয়ের নামে লিখে দিয়ে এসেছে। এইসব কথা জানাজানি হলে মা আপা কেউই ওকে মেনে নেবে না, ভালোবাসবে না। উল্টে নোংরা বলে আখ্যায়িত করবে। এতগুলো দিন পরে একটুখানি খুশির মুখ দেখেছিল ওর পরিবারটা। অথচ অরু সবার আড়ালে সেটা ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে এসেছে। কৃতিক কেন করলো এমনটা? নিজের ভাবনার মাঝে অরু তৎক্ষণাৎ মনে মনে ঠিক করে নিয়েছে কৃতিককে এই প্রশ্ন করবে সে। তাতে যা খারাপ হওয়ার হোক। তাছাড়া কৃতিক তো ওর সাথে খারাপ কোনো কিছুর করা বাদ রাখেনি। তাহলে এত ভয় কিসের? অরুর অজ্ঞাত ভ্রমকে ভাঙিয়ে দিয়ে ফ্রেঞ্চ গেট ঠেলে আগমন ঘটে প্রত্যয়ের। প্রত্যয়কে দেখে অরু এক নজর অনুর মুখের দিকে তাকিয়ে দ্রুত হেঁটে বাসার ভেতরে চলে যায়। অরু চলে গেলে অনু নিজেও পা বাড়ায় ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে প্রত্যয়ের সাথে কথা বলা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে ইচ্ছে করছে না অনুর। কিন্তু পেছনে ঘুরে কয়েক কদম পা বাড়াতেই প্রত্যয় ওকে টেনে ব্যাক ইয়ার্ডের দেওয়ালের সাথে চেপে ধরে। প্রত্যয়ের এমন কাণ্ডে অনু রেগেমেগে ঝাঁঝিয়ে বলে ওঠে, কি অসভ্যতা শুরু করেছেন? বাড়িতে কৃতিক ভাই আছে। প্রত্যয়ের মুখটা শক্ত করে চেপে ধরে বলল, ও, এই জন্যই তো বলছি আস্তে কথা বলো। অনু ওর হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলল, কি চাই আপনার? আমাকে ইউজ করে স্বাদ মেটেনি? নাকি তিন্নির সাথে আজ দেখা হয়নি, তাই রিপ্লেসমেন্ট হিসাবে আমার কাছে এসেছেন? প্রত্যয় চটে আছে খুব। মেয়েটার তেজের সাথে কিছুতেই পেরে ওঠে না সে। কিন্তু এই মুহূর্তে অনুর ব্লেডের মতো ধারালো কথার আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে হৃদয়টা। সেই সাথে মস্তিষ্ক হয়ে উঠেছে হিতাহিত জ্ঞান শূন্য। প্রত্যয় নিজেকে সামলে রাখতে না পেরে চড়াত করে তুরঙ্গে উঠে যাওয়া মেজাজের বহিঃপ্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। অনুর হাত দুটো মাথার ওপরে তুলে দেওয়ালের সাথে চেপে ধরে। ওর গলার কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে প্রত্যয় বলে, কথা না শুনলে জানে মেরে ফেলবো। গত 2 দিন ধরে কুকুরের মতো পেছনে পড়ে আছি। কিছু একটা এক্সপ্লেন করতে চাচ্ছি। একবারও সুযোগ দিয়েছো আমায়? এত তেজ কেন তোমার? প্রত্যয় প্রথমবার অনুকে তুমি করে অধিকার খাটিয়ে কথা বলল। প্রত্যয়ের মুখে তুমি আওয়াজটা যে এত সুমধুর তা অজানাই ছিল অনুর।
প্রত্যয়ের মুখে তুমি শুনে হতবাক হয়ে চশমার আড়ালে ধূসর চোখ জোড়ার দিকে বিনা বাক্যে তাকিয়ে আছে অনু। একটুখানি থেমে প্রত্যয় পুনরায় কঠিন সুরে বলল, আর কি যেন বললে? ইউজ? ইউজ করা কাকে বলে সেটা কি আদৌ বোঝো তুমি? নাকি বুঝে যাকে তাকে গিয়ে এইসব বলো? অনু এবারও পুরোপুরি নিশ্চুপ। ওর ধ্যান মগ্ন হয়ে চেয়ে আছে প্রত্যয়ের চোখে। অনুকে তখন থেকে এভাবে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে রাগী আওয়াজটা মুহূর্তেই নিচু হয়ে গেল প্রত্যয়ের। চোখ দুটোতে হিংস্রতার জ্বলন্ত অঙ্গার দপ করে নিভে গিয়ে তাতে জড়ো হলো একরাশ মুগ্ধতা। এলোমেলো অনুভূতিগুলো উথাল পাথার ঢেউ তুলে আছড়ে পড়ছে মনের তটে। অনু এতটা কাছে দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে ওর সমস্ত তপ্ত নিঃশ্বাসগুলো প্রত্যয়ের মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছে বারে বারে। এবার আর কোনো কথা নয়, এবার আর কোনো কথা নয়। অনু নিষ্প্রভ চোখে এক পলক চোখ রেখে প্রত্যয় নিজেই খের হারিয়ে ফেলল। মুহূর্তেই নিজের ওষ্ঠাগত করে নিল অনুর তিরতিরি করে কাঁপতে থাকা অধর যুগল। অনুর ঠোঁটের ছোঁয়ায় হঠাৎ করেই যেন উন্মাদনা ছড়িয়ে পড়ল প্রত্যয়ের শরীরের রন্ধে রন্ধে। অনুর দিক থেকে কোনরূপ বাধা না আসাতে পরম আবেশে চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। এদিকে প্রত্যয়ের নরম ঠোঁটের স্পর্শে অনুর যান যায় যায় অবস্থা। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণে দুহাত দিয়ে প্রত্যয়কে ঠেলে সরিয়ে দিয়ে তড়িৎ গতিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো অনু। অনুর ধাক্কায় প্রত্যয় নিজের সম্মিত ফিরে পেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে নরম সুরে বলল, আই এম সরি। আসলে। অনু ওকে মাঝপথে থামিয়ে দিয়ে না ঘুরে জবাব দিল, সরি বলতে হবে না, আপনি যান এখন। আমি তোমার সাথে কথা বলতে চাই অনু, একান্তে। আমায় কি একটুখানি সময় দেওয়া যায় না? অনু এবার ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের মুখোমুখি হয়ে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় সেদিনের মতোই কণ্ঠে দৃঢ়তা টেনে বলল, 100%। আগামীকাল বিকেলে সি বিচে অপেক্ষা করব। অনুর এইটুকু আশকারা পেয়ে প্রত্যয় যেন চাঁদ হাতে পেয়েছে। খুশির ঝিলিক ফুটে উঠেছে ওর চোখে মুখে। প্রত্যয়কে এভাবে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসতে দেখে অনু ভেতরে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবারও পেছনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, বাবরটি আনতে ভুলবেন না যেন। প্রত্যয়ের নরম হাসি এতক্ষণে পুরো ঠোঁট জুড়ে প্রসারিত হলো। ও পেছন থেকে হাঁক পেরে বলল, যথা আজ্ঞা মহারানী। মাঝরাতে ফেয়ারি লাইটের নিভু নিভু আলো আর সুইমিং পুলের নীলচে পানির কলকলানিতে মিলেমিশে পুরো ছাদ বারান্দা জুড়ে ম্যাজিক্যাল আলো ছায়া তৈরি হয়েছে। মাথার ওপর খোলা আকাশ, আকাশের উপর থালার মতন মস্ত বড় চাঁদ উঠেছে। কখনো কখনো সেই চাঁদ ঢেকে যাচ্ছে পেজা তুলার মতো উড়ো মেঘে, আবার কখনো তির্যক রূপালী আলো ছড়াচ্ছে পুরো ভুবন জুড়ে। চাঁদের দিকে নিকোটিনে ধোঁয়া ছড়াতে ছড়াতে সেটাতে তখন থেকে বেশ আগ্রহ নিয়ে পরখ করছে কীর্তি। রাত তখন প্রায় 2:35। তাও চোখের পাতায় ঘুম আসার নাম নেই। তাই তো রুম থেকে বেরিয়ে ছাদ বারান্দা এসে সিগারেট ধরিয়েছে সে। সিগারেটের কুণ্ডুলি পাকানো ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে নিজের মনে জমানো অজস্র অযাচিত ভাবনাগুলোকে। অবশ্য এখন আর ভেবে লাভটাই বা কি? ওরও তো সারা জীবনের জন্য ওর। অরু নামটা ভাবতে যতটা দেরি হলো, ওরও সেখানে উপস্থিত ততটা দেরি হতে হলো না। নিশুতি রাতে কারো নিস্তব্ধ পায়ের আওয়াজ পেয়ে কৃতিক পেছন ঘুরে দেখল অরু দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের সুতির চুড়িদার, লম্বা চুলগুলো দিয়ে টুপটুপ করে পানি ঝরে শরীর ভিজে যাচ্ছে। তাতেও হেলদোল নেই অরুর। চোখে মুখের চরম বিষণ্ণতার ছাপ স্পষ্ট। হাত পায়ের ফর্সা ত্বকগুলো ফ্যাকাশে হয়ে কুঁচকে আছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পানিতে ভিজেছে। অরুর এমন উদ্ভ্রান্তের মতো মুখশ্রী দেখে কৃতিক ভুরু কুঁচকে শুধালো, এত রাতে শাওয়ার কেন নিয়েছিস? কি প্রয়োজনে? অরু জবাব দেয় না। চুপচাপ গিয়ে দাঁড়ায় কৃতিকের মুখোমুখি হয়ে। কৃতিকের পরনে কালো হুডি আর ওভার সাইজের ডেনিম। অরু নিষ্প্রভ চোখে কৃতিকের কালো কুসকুসে হুডিটার দিকে চেয়ে আছে চুপচাপ। ওর কর্মকাণ্ড দেখে কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, এত রাতে না ঘুমিয়ে এখানে কি? আমার সাথে ঘুমাবি? ঘুমালে চল, আমিও একটু আরাম করে ঘুমাই। কৃতিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে ওর পেশিবহুল বুকের উপরে ধাক্কা দিয়ে ওরু কাঁদতে কাঁদতে বলল, কেন করলেন এটা? কি দোষ করেছি আমি? কোন দোষের শাস্তি স্বরূপ আমার জীবনটা এভাবে তছনছ করে দিলেন আপনি? বলুন কেন? কি হলো বলুন? একবার, দুবার, তিনবার। যখন কৃতিকের বুকের উপর ওরু ধাক্কা দিতে যাবে, তখনই ওর দুহাত শক্ত করে চেপে ধরে কৃতিক। চেহারায় গাম্ভীর্য টেনে এনে কঠিন সুরে বলে, যা করেছি খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করেছি। এবার এটা যত তাড়াতাড়ি মেনে নিবি, ততই তোর জন্য মঙ্গল। কৃতিকের কথায় ওরু ঝাঁঝিয়ে উঠে বলল, আপনি কি পাগল? আপনার বাবা জামশেদ জান চৌধুরী আমার মায়ের প্রয়াত স্বামী।
সে হিসেবে আপনি আমার সৎ ভাই। কিভাবে ভুলে গেলেন এটা? অরু কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই কৃতিক টান মেরে এক হাতে ওর কোমর জড়িয়ে অন্য হাতে শক্ত করে ওর দুটো গাল চেপে ধরে বলল, খবরদার, নিজেকে আমার বোন বলবি না। একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ। তোর সব কিছু আমার। তোর পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত এভরিথিং ইজ বিলংস টু মি। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো শেষ করে অরুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কৃতিক। কৃতিক ছাড়তে অরু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অতঃপর হেসকি তুলে অস্পষ্ট সুরে বলে, সমাজ কোনোদিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না। উল্টো আমাকে নোংরা বলে ধিক্কার দেবে। তখন নিশ্চয়ই খুশি হবেন আপনি। কৃতিক হাঁটু গেড়ে ওর মুখোমুখি হয়ে বসে বলল, আমি সমাজ মানি না। আর যে সমাজে আমার বউয়ের দিকে আঙুল তুলে কথা বলবে, আমি সেই সমাজই ধ্বংস করে দেব। আই রিপিট, ধ্বংস করে দেব। কৃতিকের কথা শুনে ওর চোখে চোখ রাখলো অরু। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরি দাবানল। যে তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। অথচ ফর্সা পুরুষালী তীক্ষ্ণ চোয়ালজোড়া মুখশ্রীটা কতই না সুদর্শন। এক মুহূর্তের জন্য ওরুর মনে হলো এই অসম্ভব সুদর্শন মানুষটা ওর স্বামী। হুট করে কেমন কৃতিককে অন্য নজরে আবিষ্কার করছে অরু। কয়েক মুহূর্তের জন্য নিজেকে বসিয়ে দিল কৃতিকের বাম পাশে তার পত্নী রূপে। পরবর্তীতে অন্য মনটা লাফিয়ে উঠে বলল, না না, এটা কি করে সম্ভব? এমন একটা রাগী বদমেজাজি বেপরোয়া লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। কারণ আর যাই হোক, সারা জীবন কৃতিকের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই অরুর। কি হলো? হঠাৎ করে কৃতিকের কথায় ধ্যান ভাঙে অরুর। বেরিয়ে আসে নিজের দিবাস্বপ্ন থেকে। ছোট করে জবাব দেয়, কিছু না। কৃতিক ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে পুনরায় বলে, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দু হাতে সামলে নেব। তোর গায়ে কলঙ্কের আঁচও আসতে দেব না। এইটুকু ভরসা রাখতেই পারিস হার্টবিট। কৃতিকের শেষ কথাতে ওরও চকিত মাথা তুলে বলল, কি? বলছি, তুই আমার হার্টবিট। আ ওরও কিছু বলবে তার আগে ওর দিকে চোখ পাকিয়ে কৃতিক বলল, আর একটা প্রশ্ন করবি না, তাহলে মার খাবি। অপরাগ ওরও কিই বা করবে। মারের ভয়ে চুপচাপ পা বাড়িয়ে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে যায়। কৃতিক অরুর যাওয়ার পানে তাকিয়ে দ্বিতীয়বার বিড়বিড়ায়, হার্টবিট।